আজকে আমরা হাইড্রোজেন সালফাইড বা H2S নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে H2S নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে জানাতে হয় যে কী করে পরীক্ষাগারে H2S প্রস্তুত করা যায়। ঠিক আছে, তো আমাকে নিতে হবে প্রথমে ফেরাস সালফাইড। এই ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফাইডের সঙ্গে সালফাইড কিন্তু, ঠিক আছে, তার ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করা হয় তাহলে আমরা হাইড্রোজেন সালফাইড পাব। কীভাবে বিক্রিয়াটা দেখি। FeS ফেরাস সালফাইড প্লাস H2SO4, ঠিক আছে, বিক্রিয়া করলে FeSO4 সাথে যুক্ত হচ্ছে আর হাইড্রোজেন সালফারের সাথে যুক্ত হচ্ছে, মানে FeSO4 ফেরাস সালফেট উৎপন্ন হচ্ছে। এটার নাম কিন্তু ফেরাস সালফেট প্লাস H2S উৎপন্ন হয়ে গেল। দ্যাটস দ্য ইকুয়েশন। ওকে, তো হাইড্রোজেন সালফাইড তৈরি করার জন্য আমি ফেরাস সালফাইড নিয়েছি। ফেরাস সালফাইডের সঙ্গে আমি সালফিউরিক অ্যাসিড মিশিয়ে বিক্রিয়া করছি। বিক্রিয়া করলে হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং ফেরাস সালফেট FeSO4 উৎপন্ন হচ্ছে। এবার কথা হচ্ছে, এই ফেরাস সালফেটের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড মিশিয়ে হাইড্রোজেন সালফাইড তৈরি করছি, তো এই হাইড্রোজেন সালফাইড কীভাবে সংগ্রহ করা হয়, এটা গেল বিক্রিয়ার শর্ত বা নীতি। ঠিক আছে, কীভাবে সংগ্রহ করা হয় কি বলবো না। হাইড্রোজেন সালফাইড সাধারণত কী হয়, বায়ু অপেক্ষা ভারী। মাথায় রাখতে হবে, এই যে H2S বায়ু অপেক্ষা ভারী হয়, তাই বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। H2S যেহেতু বায়ুর থেকে ভারী, সেই কারণে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, H2Sকে যে H2S তৈরি হচ্ছে তাকে কীভাবে বিশুদ্ধকরণ করা হয়। সংগ্রহ না হয় করলাম, কীভাবে বিশুদ্ধকরণ করা হয় বা শুষ্ককরণ করা হয়। আমি যে এই প্রক্রিয়ার সাহায্যে যে H2Sটা পাচ্ছি, সেই H2Sএর সাথে অশুদ্ধি পদার্থ মিশে থাকে, অনেকগুলি অশুদ্ধি মিশে থাকে। এই অশুদ্ধি বলতে কী কী থাকে? 1 নম্বর, H2SO4 বাষ্প মিশে থাকে, অ্যাসিড বাষ্প। 2 নাম্বার থাকে জলীয় বাষ্প, H2O বাষ্প, জলীয় বাষ্প মিশে থাকে। 3 নাম্বার হাইড্রোজেন গ্যাস, H2 গ্যাস থাকে। তো আমাদের দরকার কি, এই অশুদ্ধিগুলোকে সরিয়ে দিয়ে বিশুদ্ধ H2S গ্যাসটাকে পাওয়া, তাই তো। তো সর্বপ্রথম এই অশুদ্ধি মিশ্রিত H2Sকে আমি কি করব, অশুদ্ধি মিশ্রিত H2S গ্যাসকে আমরা কি করা যায়, প্রথমে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড NaHS, এই H2S গ্যাসকে সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের মধ্য দিয়ে চালনা করছি। সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস যেখানে অশুদ্ধিগুলো আছে সেই H2Sকে চালনা করলাম। সোডিয়াম হাইড্রোজেন সালফাইড কী করে, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করার ফলে অ্যাসিড বাষ্প মুক্ত হয়ে যায়। অ্যাসিড বাষ্প বলতে H2SO যে বাষ্পটা ছিল, অ্যাসিড বাষ্প মুক্ত হয়। এবার এর থেকে যে নির্গত H2S, তার সাথে অশুদ্ধি হিসেবে কী আছে, H2O রয়েছে আর হাইড্রোজেন গ্যাস রয়েছে, অ্যাসিড বাষ্প মুক্ত হয়ে গেছে।
এখন H2 আর হাইড্রোজেন গ্যাস রয়েছে, একে আমরা এখন কি করব, P2O5 এর মধ্যে দিয়ে চালনা করব, P2O5 এর মধ্যে দিয়ে চালনা করব। তো P2O5 এর মধ্যে দিয়ে চালনা করলে কি হবে, P2O5 এর মধ্যে দিয়ে চালনা করলে জলীয় বাষ্প মুক্ত হবে, কারণ P2O5 একটা জল শোষণকারী পদার্থ, তাই P2O5 এর মধ্যে দিয়ে চালনা করলে জলীয় বাষ্প মুক্ত হয়ে যাবে। ইউ আকৃতির একটা নল নেওয়া হয়, তার মধ্যে P2O5 ঢাল দেওয়া হয়, তার মধ্যে দিয়ে H2S পাস করানো হয়, P2O5 জলীয় বাষ্প মুক্ত করবে, জলীয় বাষ্পকে শোষণ করে নেবে। তাহলে এখন যে H2S গ্যাসটা রয়েছে, তার মধ্যে কী আছে পড়ে, শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস পড়ে আছে। এইবার এটাকে আমি যার মধ্যে চালনা করবো সেটা হচ্ছে কঠিন CO2। সাধারণত CO2 কী হয়, গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু কঠিন অবস্থায় যদি CO2 থাকে তাকে আমরা বলি শুষ্ক বরফ। কঠিন CO2 বা শুষ্ক বরফের মধ্যে দিয়ে চালনা করছি, কঠিন CO2 বা শুষ্ক বরফের সংস্পর্শে আসলেই এই H2S গ্যাসটা তরলে পরিণত হয়। H2S কী হয়ে যায়, তরলে পরিণত হয়, যার ফলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়, H2 গ্যাসটা মুক্ত হয়ে যায়, আর H2Sটা কী হয়, তরলে পরিণত হয়। এইবার এই তরল H2Sকে উত্তপ্ত করে আমরা কি করতে পারি, গ্যাসীয় বিশুদ্ধ H2S গ্যাস পেতে পারি। সহজ ব্যাপার। সাধারণত H2S এর মধ্যে কী থাকে, এই অ্যাসিড বাষ্প, জলীয় বাষ্প এবং হাইড্রোজেন গ্যাস অশুদ্ধি হিসেবে থাকে। সেই H2Sকে আমি সোডিয়াম হাইড্রোজেন সালফাইডের মধ্যে চালনা করলে প্রথমে অ্যাসিড বাষ্প মুক্ত হয়ে যাচ্ছে, তারপর সেটাকে P2O5 ইউ আকৃতির নল বিশিষ্ট একটা নলে P2O5 দ্বারা পূর্ণ করা হয়েছে, তার মধ্যে দিয়ে H2S গ্যাসকে চালনা করলে জলীয় বাষ্প মুক্ত হয়ে যাবে, এবং তারপর সেটাকে আমি কঠিন CO2 বা শুষ্ক বরফের মধ্যে চালনা করলে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়ে যাবে। কারণ কঠিন CO2 বা শুষ্ক বরফের মধ্যে চালনা করলে H2Sটা তরলে পরিণত হয়, কিন্তু হাইড্রোজেন তরলে পরিণত হয় না, হাইড্রোজেন গ্যাসই থাকে। তাহলে হাইড্রোজেনটা গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, আর H2S তরল হয়ে গেছে, সেটাকে আবার গরম করে নিলে গ্যাসীয় অবস্থায় H2S বিশুদ্ধ H2S পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা H2S মানে হাইড্রোজেন সালফাইডের নীতি, পরীক্ষাগারের প্রস্তুতির নীতি এবং কিভাবে সংগ্রহ করা হয় এবং কীভাবে বিশুদ্ধকরণ করা হয় সেটা বুঝলাম। এবার আমরা একটা কথা বলে রাখি, হাইড্রোজেন সালফাইড কিন্তু জলীয় দ্রবণে HCO+ আয়ন দেয়, তাই H2S কি আম্লিক ধর্মী। ঠিক আছে, এইবার আমরা H2S এর বিজারণ ধর্ম নিয়ে আলোচনা করব। বিজারণ ধর্ম। ঠিক আছে, প্রথমে কী করব বিজারণ ধর্ম বলার জন্য, পটাশিয়াম ডাইক্রোমেট নেব। ঠিক আছে, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কমলা বর্ণের হয়, পটাশিয়াম ডাইক্রোমেট নিলাম, তার সঙ্গে আম্লিক মাধ্যম H2S ওপর যোগ করলাম এবং তার সাথে H2S যোগ করলে কী হবে ভালো করে বোঝো। এই পটাশিয়াম মূলকটি পটাশিয়াম সালফেটের সঙ্গে যুক্ত হয়ে K2SO4, ক্রোমিয়াম আবার সালফেটের সঙ্গে যুক্ত হয়ে Cr2SO4 হাইড্রোজেন রয়েছে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে H2O, আর H2S থেকে শুধু সালফার অধক্ষিপ্ত হবে, সালফার। ঠিক আছে, এইবার আমি যদি ব্যালেন্স করার প্রয়োজন হয়ে পড়ে আমি কী বলবো, K2Cr2O7 4H2SO4 3H2S K2SO4 Cr2SO4 7H2O আর 3S। এখানে মজার ব্যাপার দেখো, H2S থেকে কী উৎপন্ন হচ্ছে, সালফার উৎপন্ন হচ্ছে, H2S থেকে সালফার উৎপন্ন হচ্ছে, মানে হাইড্রোজেন অপসারিত হচ্ছে। হাইড্রোজেন যদি অপসারিত হয় তাহলে কি, জারণ বিক্রিয়া, তাই H2S নিজে কি
বিজারক বিজারক পদার্থের ধর্মকে কি বলা হয়? বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম। অর্থাৎ আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে আম্লিক মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে হাইড্রোজেন সালফাইডে বিক্রিয়া করলে কী পাচ্ছি? পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, জল এবং সালফার। এখানে বলা ভালো যে কমলা বর্ণের যে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণকে হাইড্রোজেন সালফাইড বিজারিত করে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট, এটা Cr2SO4 এটা সবুজ বর্ণ, সবুজ বর্ণের ক্রোমিক সালফেট উৎপন্ন করে এবং এই নিজে জারিত হয়ে হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হয়। এটা বর্ণ হচ্ছে হলুদ। হলুদ। ঠিক আছে, তাহলে আমরা হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম বুঝতে পারলাম। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট রিয়াকশান। কপার সালফেটের সঙ্গে যদি হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে, কপার সালফেট CuSO4 তার সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করছে, H2S বিক্রিয়া করছে। বিক্রিয়া করলে কি হবে? সহজ ব্যাপার, এই কপারটা এই সালফারের সাথে যুক্ত হয়ে যাবে, কপার সালফাইড পদক্ষেপ পড়ছে, হাইড্রোজেন এই সালফারের সাথে যুক্ত হবে, H2SO4। ঠিক আছে, যদি বলা হয় লেড নাইট্রেটের সাথে, লেড নাইট্রেট মানে সংকেত কি? PbNO3 এর হোল 2। লেড নাইট্রেটের সাথে যদি H2S বিক্রিয়া করা হয় একই গল্প, এই PbS এর সাথে যুক্ত হবে। কারণ দেখো আমি বারবার বলছি, এটার Pbটা পজিটিভ চার্জ, NO3 নেগেটিভ চার্জ, হাইড্রোজেন পজিটিভ, S নেগেটিভ, H2H প্লাস H2 মাইনাস, এর পজিটিভ এর নেগেটিভকে খাবে, এর পজিটিভ এর নেগেটিভকে খাবে। তাহলে কী হয়ে যাবে? PbS প্লাস 2HNO3। ঠিক আছে, আবার যদি সিলভার নাইট্রেট দ্রবণ বলি, AgNO3 দ্রবণ, AgNO3 সঙ্গে যদি H2S বিক্রিয়া করতে হয় একই গল্প, Ag2S প্লাস 2HNO3। মজার ব্যাপার দেখো, এখানে যে অদক্ষেপগুলো উৎপন্ন হচ্ছে, এখানে কপার সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে কপার সালফাইড, লেড নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে লেড সালফাইড, এই সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইড, যে উৎপন্নগুলো মানে অদক্ষেপগুলো উৎপন্ন হচ্ছে, এগুলো প্রত্যেকটা অদক্ষেপ। এই প্রত্যেকটা বর্ণ কিন্তু কালো, এদের কালো বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয়, কালো বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয়, মনে থাকবে। আর একটা কথা এই প্রসঙ্গে, এই বিক্রিয়াগুলো খুবই সহজ, কোনো সমস্যা নেই, হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া এমনি খুব সহজ, শুধু বিজারণ ধর্মটা ওই যেটা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে বললাম ওটা একটু লিখে প্র্যাকটিস করতে হবে, খুব সমস্যা হয়। আর ব্যালেন্সটাও ধরে মুখস্থ করার চেষ্টা করো, নাহলে পরীক্ষার সময় ব্যালেন্স করতে গেলে সমস্যা হতে পারে, যে ব্যালেন্সটা ধরে মুখস্থ করার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা এবার একটা বিক্রিয়া বলতে হয় যেটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপোসাইড। এর বিক্রিয়া বলতে কি, এখানে বলা হয় কিসের সাহায্যে হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করা যায়, তখন কি বলা হয়? সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণ নেওয়া হয়েছে, এই পাত্র নেওয়া হয়েছে, এখানে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এই দ্রবণ নেওয়া হলো। এই সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করা হয়েছে। ঠিক আছে, এখানে কী হয়? H2S চালনা করলে বেগুনি বর্ণের একটা জটিল যৌগ উৎপন্ন হয়। এখানে এই সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের মধ্যে H2S গ্যাস চালনা করলে বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়, বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়। এবং দ্রবণের বর্ণ, এই যে দ্রবণটা হয়েছে এই দ্রবণের বর্ণও বেগুনি হয়ে যায়, দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায়, বেগুনি হয়ে যায়। ঠিক আছে, এর সাহায্যে আমি হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করতে পারি, এর সাহায্যে আমি হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করতে পারি। বোঝা গেছে? প্রথমে এক কী নিতে হবে, কি যদি বলা হয় কীভাবে হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করা যাবে, কী নেবে? প্রথমে একটা সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সদ্য বস্তু সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের দ্রবণ নেবে, তার সাথে হাইড্রোজেন সালফাইড যোগ করবে, যোগ করলে বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হবে। এই বেগুনি বর্ণের জটিল যৌগ কিছুক্ষণ পরে
কী হবে না, যৌবনের বর্ণটাও বেগুনি হয়ে যাবে, এবং যদি যৌবনের বর্ণ বেগুনি হয়ে যায় তাহলে আমি বলতে পারি কি অবশ্যই আমি হাইড্রোজেন সালফাইডই দিয়েছিলাম, অন্য কিছু নয়। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে হাইড্রোজেন সালফাইড নিয়ে কথোপকথন। সহজ ব্যাপার। কিছু এখানে কী কী পড়তে হবে, মেন জিনিস নীতিটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, কীভাবে সংগ্রহ করা হয়, শুষ্ক করা হয়, সেগুলো ভালো করে দেখতে হবে। বিজারণ ধর্মটা ভালো করে পড়বে। ঠিক আছে, আর এই অধক্ষেপণ জাতীয় বিক্রিয়াগুলো এগুলো, ঠিক আছে, এবং শনাক্তকরণ। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন নিয়ে আমরা আলোচনা করব। নাইট্রোজেন N2 গ্যাস। তো নাইট্রোজেন বা N2 গ্যাসে কীভাবে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, প্রথমে কথা হচ্ছে একটা আমাদের নেওয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। প্রথমে নেওয়া হয় কি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl, এটাকে নেওয়া হয়। ঠিক আছে, নাম্বার 2 আর নেওয়া হয় কি সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট NaNO2, সোডিয়াম নাইট্রাইট নেওয়া হয়। এবার এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে NH4Cl এর সঙ্গে সোডিয়াম নাইট্রাইট বিক্রিয়া করা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যদি বিক্রিয়া করা হয় কী হবে, সেই আবার সেই বিনিময় বিক্রিয়া NH4 যুক্ত হবে NO2 সাথে, Na যুক্ত হবে Cl এর সাথে, কী উৎপন্ন হলো NaCl প্লাস NH4NO2। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম নাইট্রাইট। এই অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2কে বিয়োজিত করলে কি উৎপন্ন হবে, তাপের প্রভাবে বিয়োজিত করা হচ্ছে N2 এবং জল উৎপন্ন হয়ে যাবে। এ হচ্ছে নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুতি, সহজ ব্যাপার। ঠিক আছে, এই উপরের দিকে চিহ্নটা মানে গ্যাস বোঝাচ্ছে, আর নিচের দিকে যদি বোঝানোর চিহ্ন দেওয়া হয়, তীর চিহ্ন দেওয়া হয়, তাকে অধক্ষেপণ বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবার চলে আসি আমরা নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া। সহজ ব্যাপার, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া যদি বলতে হয় তাহলে আমরা সেই হেবার পদ্ধতি পড়েছিলাম অ্যামোনিয়ার সময়, সেই জিনিসটাই N2 + 3H2 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে 2NH3। ঠিক আছে, এবং 22.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া কন্ডিশন অবশ্যই বলতে হবে কি 200 ATM চাপ, 200 বায়ুমণ্ডলীয় চাপ, 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এবং এফি চূর্ণ অনুঘটক অ্যালুমিনিয়াম ও K2O উদ্দীপক হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আমি আগেই হেবার পদ্ধতি বলেছিলাম, সেটাই একবার কোয়েশ্চেন এরকমভাবেও আসতে পারে, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া। ঠিক আছে, সেটাই কিন্তু হেবার পদ্ধতিই বলতে হবে। যদি বলা হয় নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, সহজ ব্যাপার, এটা একটা প্রসেস। নাইট্রোজেনের সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া করা হয় তাহলে কি তৈরি হয়ে যাবে, নাইট্রিক অক্সাইড 2NO, নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন দেয় কি যদি বলা হয় এই NO মানে কিন্তু নাইট্রিক অক্সাইড, NO মানে কিন্তু নাইট্রিক অক্সাইড, অন্য উল্টোপাল্টা নাম লেখা হয় কিন্তু লিখবে না, নাইট্রিক অক্সাইডটা লিখবে। ওকে, যদি বলা হয় ধাতব ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া, আরও সহজ। ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া যদি করা হয় কী হবে, ম্যাগনেশিয়াম নাইট্রাইট Mg3N2, ম্যাগনেশিয়ামের যৌগটা 2 এই জন্য N2, আর নাইট্রোজেনের যৌগটা 3 এই জন্য Mg3, ম্যাগনেশিয়াম নাইট্রাইড কিন্তু, ঠিক আছে, মাথায় রাখবেন। ঠিক আছে, এরকম বিক্রিয়া পড়ে, এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা হচ্ছে বলতেই হয় ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড কি CaC2, এর সঙ্গে যদি নাইট্রোজেন বিক্রিয়া করা হয় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন উৎপন্ন হচ্ছে, এর নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN, ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন উৎপন্ন হচ্ছে, এদের একত্রে বলা হয় নাইট্রোলিম। পরীক্ষায় খুব কোয়েশ্চেন আসে নাইট্রোলিম কি, পরীক্ষায় খুব কোয়েশ্চেন আসে নাইট্রোলিম কি, কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে প্রস্তুত করা হয়। নাইট্রোলিম
কি যদি বলা হয় উত্তর দেবে কি, সরি, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে বলা হয় নাইট্রোরিম। এটি কী হিসাবে ব্যবহার করা হয়? জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। এর রং কেমন হয়? বাদামি বর্ণের হয়। কিভাবে প্রস্তুত করা হয়? ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া করা হচ্ছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। বিক্রিয়া করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন দিতে পারে যে কিভাবে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেনের আবদ্ধকরণ হয়। প্রাকৃতিক প্রক্রিয়ায় কিভাবে নাইট্রোজেন আবদ্ধকরণ হয়, খুব সহজ ব্যাপার। ঠিক আছে, দেখো, ঘাবড়ানোর কিছু নেই। যা রিয়াকশানে আমরা বলবো সেটাতেই ভাষায় লিখতে হবে, বইতে বড় গল্প দেখে ঘাবড়ানোর কিছু নেই। বায়ুতে নাইট্রোজেন আছে, বায়ুতে নাইট্রোজেন আছে, তো বায়ুতে অক্সিজেনও আছে। যখন আকাশে মেঘের বিদ্যুৎ ক্ষরণ হয়, মানে মেঘ যখন বিদ্যুৎ চমকায়, সেই সময় প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। সেই সময় বাতাসে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তখন। ঠিক আছে, সেই নাইট্রোজেন এবং অক্সিজেন কী করছে? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া করছে। বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে, এনও, নাইট্রিক অক্সাইড। এই এনও, এটা প্রথম স্টেপ। এই এনও কী করছে? বাতাসের যে অক্সিজেন রয়েছে তার সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 উৎপন্ন করছে। সহজ ব্যাপার। ঠিক আছে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড 3 নম্বর স্টেপ, বাতাসের জলীয় বাষ্প রয়েছে তার সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে HNO2 প্লাস HNO3 উৎপন্ন করে। HNO2কে কী বলা হয়? নাইট্রাস অ্যাসিড। কী বললাম? নাইট্রাস অ্যাসিড। আর HNO3 কি? নাইট্রিক অ্যাসিড। NO2 এই জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সাথে ভূপৃষ্ঠে এসে পড়ে। ঠিক আছে, ভূপৃষ্ঠে ধাতব যৌগ রয়েছে, সেই ধাতব যৌগের সঙ্গে যখন HNO2 বিক্রিয়া করে তখন কি? NO2টা কি? HNO2 হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর NO2 হচ্ছে নাইট্রাইট মূলক। NO2 নাইট্রাইট মূলক, ধাতব যৌগের সঙ্গে এই নাইট্রাইট মূলক যুক্ত হয়ে যায়, তৈরি হবে কি? ধাতব নাইট্রাইট। ধাতব নাইট্রাইট। ঠিক আছে, আর যদি ধাতব যৌগের সঙ্গে HNO3 বিক্রিয়া করে, HNO3 নাইট্রিক অ্যাসিড আর NO3 কী মূলক? নাইট্রেট মূলক। তার মানে ধাতব নাইট্রেট। এই ধাতব নাইট্রাইট আর ধাতব নাইট্রেট এই দুই ধরনের লবণ তৈরি করে, যা উদ্ভিদের খাদ্য হিসাবে মাটিতে সঞ্চিত হয়। ঠিক আছে, এইখানে ছিল প্রকৃতির নাইট্রোজেন, চলে আসছে মাটিতে। একবার বলছি, প্রথম ধাপে কি হচ্ছে? বাতাসের নাইট্রোজেন, বাতাসের অক্সিজেন বিদ্যুৎ স্ফুলিঙ্গের সময় প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। সেই নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড তৈরি করে। এবার এই বৃষ্টির জলের সাথে এই নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড মাটিতে পড়ছে, মাটিতে থাকা ধাতব যৌগ সেই নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে HNO2। NO2 কি? নাইট্রাইট মূলক, ধাতব সঙ্গে যৌগের সঙ্গে যুক্ত হয়ে কী হচ্ছে? ধাতব নাইট্রাইট লবণ তৈরি করছে। HNO3 এর সঙ্গে বিক্রিয়া করলে NO3 কি? নাইট্রেট মূলক, NO2 নাইট্রাইট, NO3 নাইট্রেট। তাহলে HNO3টা কী করছে? ধাতব যৌগের সঙ্গে বিক্রিয়া করে ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন করছে, যেটা মাটিতে সঞ্চিত হয়। এটা হচ্ছে নাইট্রোজেনের গল্প। ঠিক আছে, নাইট্রোজেনে কী কী পড়তে হবে? আমাদেরকে নীতি পড়তে হবে। ঠিক আছে, অবশ্যই নাইট্রোজেনের ব্যবহারটাও পড়তে হবে। নাইট্রোজেনের ব্যবহার ভৌত ধর্ম এখান থেকে শর্ট কোয়েশ্চেন পড়ে। মেন জিনিস হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া পড়তে হবে, অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া পড়তে হবে, ধাতব ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া পড়তে হবে, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া, নাইট্রোলিম কী কাজে ব্যবহার করা হয়, এগুলো পড়তে পারে। আর কি? প্রাকৃতিক উপায়ে বায়ু নাইট্রোজেন কীভাবে মাটিতে আবদ্ধকরণ হচ্ছে সে প্রসেসটা জানতে হবে। ঠিক আছে, এই সংক্ষিপ্ত জিনিস হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন সম্পর্কিত লিখে লিখে প্র্যাকটিস করতে হবে।